গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছে আমি রাজ। পড়ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস যুবক যুবতীরা। পড়ছি এর ষষ্ঠ পর্ব। শেখর দাঁড়িয়ে রইল খানিক্ষণ চুপ করে, সিগারেট টানল। বলল, আচ্ছা দাঁড়া, এখানে পাঠিয়ে দিচ্ছি, সন্ধ্যের পর দেখা করব। আমি বললাম, কাপড়টা ফেরতা দিয়ে পরে নে শেখর, জমিদারের মেয়ের সামনে অমনভাবে বসতে নেই। চামড়ায় বাঁধানো রিল্কের কালেকশনটা পেয়ে আমি বুকে চেপে ধরে রাস্তায় বেরিয়ে এলুম। যেন মহামূল্যবান সম্পদ আমার বুকে। এতক্ষণে আমার অনিশ্চিত নিঃসঙ্গতার বোঝা কাটবে নিশ্চিত। আহ, রিলকে, তোমাকে আমি কত ভালোবাসি। সারা পৃথিবীর লোক তোমার ভক্ত। এখনো তরুণরা তোমার লেখা কিনে পড়ে। কত সাধনায় তোমাকে পেয়েছি, অথচ 1 মিনিটে। আমি জানি তুমি কত বড় কবি, যদিও জীবনে এক লাইনও পড়িনি। পৃথিবীময় তোমার ভক্ত, তাই তোমার প্রতি আমার ভালোবাসা এত প্রগাঢ়। তুমি রবীন্দ্রনাথের চেয়েও বড়, কারণ শতবার্ষিকীতে রবীন্দ্রনাথের সুলভ গ্রন্থাবলী বেরিয়েছে। কিন্তু তোমার কোনো পেপারব্যাক এডিশন নেই। তুমি কি বাংলাদেশের কথা জানতে? বাংলাদেশেও এখন তোমার প্রতি ভক্তির ঢেউ বইছে। তোমার গোলাপ কাঁটায় বেঁধা বুকের রক্তের কবিতা। বইটার একটা পাতা উল্টাতেও আমার ভয় করল, যেন আমার চোখ আটকে যাবে। আমি সোজা বাসে চেপে এলাম কলেজ স্ট্রিটে ফুটপাতের পুরনো বইয়ের দোকানে। এসে বললাম, এই নাও, ভালো মাল এনেছি। লোকটা লুঙ্গি তুলে উড়ো চুলকোচ্ছিল। বইটা হাতে নিয়ে পাতা উল্টাতে উল্টাতে আঁট চোখে আমার দিকে চেয়ে বলল, আজকাল তেমন চলে না এই বই। ওসব ফিকির ছাড়ো মিয়া, রিলকে চলে না তুমি আমাকে বোঝাবে? না, একটু মার্কেট পড়ে গেছে। সেদিন যে মারিস্টোপস এনেছিলেন। ভাগ, সোনালি চশমা পরা মেয়েরা, লম্বা চুল বাবুরা কিংবা হাওয়াই কর্তা পরা ছোকরারা এই বই লুপে নেবে। না, সত্যি বলছি, আজকাল যা যা। কালও আমি এখানে দাঁড়িয়ে শুনে গেছি, একজোড়া ছোকরা ছোকরে খোঁজ করে গেল, ব্র্যান্ড নিউ মাল, দেখো। লোকটা একটু হেসে বলল, লেকিন নাম লেখা আছে, তুলতে হবে। ও তো একটু ক্লোরিন ঘষার মামলা, ঝুটঝামেলা করো না। কত দিবে বলো? অনেক দর কষাকষির পর 8 টাকা পাওয়া গেল। সারা দিনে এইটাই সবচেয়ে বড় সাকসেস, আর কিছু চাই না। পরশু পর্যন্ত নিশ্চিন্ত। এখন একটু কফি খাওয়া যেতে পারে। এখন কারুর দেখা না পেলেও আমার আর একা লাগবে না। পকেটে 8 টাকা আছে সঙ্গী। চিরঞ্জীবের টাকাটা দিয়েই কফি টফি খাওয়া যাবে। ওই টাকায় 1 প্যাকেট গোল্ডফ্লেক কিনলাম, কেননা উনি গোল্ডফ্লেকই কিনতে বলেছিলেন। প্রায় বছর 5 বাদে আমি নিজের হাতে নিজের টাকায় গোল্ডফ্লেক কিনলাম। এত দাম বেড়ে গেছে জানতুম না। কারা খায় এসব? কফি হাউসের জানলার পাশের টেবিলে একা পরীক্ষিত বসেছিল। বিশাল লম্বা শরীরটা নিয়ে ঝুঁকে আছে পরীক্ষিত। একটা দুপুক পকেটওয়ালা খাঁকের জামা পরেছে। পরীক্ষিত আমার চেয়ে প্রায় 8 ফুট লম্বা, স্পষ্ট সত্যজিৎ রায়ের মতো চোয়াল। ওর ওই শরীরটা আমি ঈর্ষা করি। আমি পাশে দাঁড়াতেই ও মুখ তুলল। পরীক্ষিতের চোখ দুটো অসম্ভব লাল। বলল, সারাদিন কোথায় ছিলি? তোর মেসে গিয়েছিলাম দুপুরে। আমি যে সারাদিন যে কোনো বন্ধুকে হন্যে হয়ে খুঁজেছি, সে কথা ওকে জানালুম না। বললুম, অনিমেষ আর গায়ত্রী এসেছে, শুনেছিস? শুনেছি। দেখা হয়নি তোর সঙ্গে? হুম, ওরা ফিল্ম দেখতে গেল। অবিনাশও? না, অবিনাশ ওখানে নেই। ছিল, ছায়ার সঙ্গে কি যেন ঝগড়া করে চলে গেছে। কিসের ঝগড়া? কে জানে, ওর মতলব বোঝা আমার কর্ম নয়। তোকে এরকম দেখাচ্ছে কেন? শরীর খারাপ? কাল জ্বর হয়েছিল রাত্রে, কুৎসিত স্বপ্ন দেখেছি। মাথার ঠিক মাঝখানে খুব ব্যথা হচ্ছে আজ। তোর কাছে টাকা কড়ি আছে কিছু? কেন, ওষুধ কিনবি? হ্যাঁ, অনেক দিন দিন সাতেক খাইনি। একটা পয়সা নেই হাতে। দিন সাতেক অফিস টফিস যাচ্ছি না। চল যাই। বাংলা টাংলা হতে পারে, অল্প আছে। কিংবা কলা বাগানেও যেতে পারি। আমারও খুব ইচ্ছে করছে সারাদিন। পরীক্ষিত হাত দিয়ে কপালটা টিপছিল। সত্যি খুব ব্যথা হচ্ছে বুঝতে পারলুম। ব্যথাটা কিরকম রে? ডাক্তার দেখাবি নাকি? একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, জানিস তাপস। বছরখানেক আগে যে অনিমেষের ওখানে ব্রিজ থেকে পড়ে মাথা ফেটেছিল, এতদিন পর আবার ঠিক সেইখানে ব্যথা হচ্ছে। সেলাই গন্ডগোল হয়েছিল নাকি? অনেক সময় ও থেকে বিচ্ছিরি জিনিস হয়। পরীক্ষিত আমার দিকে রক্তবর্ণ চোখ তুলে তাকিয়ে অসহায় গলায় বলল, আমি অবিনাশকে খুঁজছি। ওর কাছে একটা কথা জিজ্ঞেস না করলে আমার ব্যথা কমবে না, আমি জানি। অবিনাশ কি করবে? এতদিন পর, জানিস, আমার মনে হচ্ছে আমি কি আত্মহত্যা করতে গিয়েছিলাম, না অবিনাশ আমাকে ঠেলে দিয়েছিল। যা শালা, তোর কি মাথা খারাপ? তুই এক একবার এক এক রকম বলিস। কিন্তু একদিন বাদে এ কথাটা আমার মনেই বা হলো কেন? আর মনে হওয়ার পর থেকে মাথায় যন্ত্রণাটা শুরু হয়েছে।
কিন্তু অবিনাশ যদি তোকে ফেলে দিয়ে থাকে, তবে অবিনাশই আবার বাঁচিয়েছে। এ কথাটাও জেনে রাখিস, আমি ছিলুম সেখানে। একটা জিনিস লক্ষ্য করেছিস? অবিনাশ আমাকে কিরকম এড়িয়ে এড়িয়ে পালাচ্ছে। বহুদিন ওর সঙ্গে ভালো করে কথাই হয় না। দেখা হলেও ভিড়ের মধ্যে চালাকি করে অন্য কোথাও চলে যায়। অবিনাশ তো বলছে ও সরল স্বাভাবিক জীবন কাটাতে চায়, লেখাপেখার ইচ্ছে নেই, বিয়ে করে দীর্ঘ সুখী জীবন কাটাবে। কিন্তু যেরকমভাবে দিন কাটাচ্ছে সেটা কি? ওটা একেবারে দাগে আসামির। সরলতা মানে যে ওর কাছে কি তা বোঝা অসাধ্য। মায়াকে নিয়ে কি কাণ্ড করছে কে জানে। মায়াকে নিয়ে? তুই জানিস না, মায়াকে নিয়ে পুরী বেড়াতে যাবে ঠিক করেছিল। মায়া হঠাৎ হাওড়া স্টেশন পর্যন্ত গিয়েও ফিরে আসে। তারপর অবশ্য মায়া ওর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। মায়াকে নিয়ে সম্ভবত একটা গভীর গণ্ডগোল পাকাবে। এ গল্পটা আমি সম্পূর্ণ বানিয়ে বললুম পরীক্ষিতের কাছে। কেন বানালুম কি জানি। সম্পূর্ণ অজান্তে অবিনাশ ও মায়া সম্বন্ধে এই কাহিনী আমার মুখ থেকে গড়গড় করে বেরিয়ে এলো। না, গণ্ডগোল মায়াকে নিয়ে না, অন্য একজনের সঙ্গে। পরীক্ষিত বলল, কে? তোকে বলে লাভ নেই। কোনো জিনিস ভালো করে ভেবে দেখতে চাস না। তোর কাছে জীবন মানেই এই মুহূর্তে বসে থাকা। কাল কিংবা ভবিষ্যতে কি করবি তোর কোনো ধারণাই নেই। চল উঠি। অবিনাশকে তুই বেশি পাত্তা দিয়েছিস, ওকে হিরো বানিয়েছিস। ওর মধ্যে কি আছে? শুধু স্ট্যান্ডবাজি। ওর সঙ্গে আমার আলাদা বোঝাপড়া আছে। কেন আমার মাথার যন্ত্রণা হচ্ছে জানতে হবে। জানতে হবে। এই কথাটা পরীক্ষিত সন্তু পুরুষের মতো শান্ত গলায় বলল, যেন ওর মধ্যে দিব্যজ্ঞানের তৃষ্ণা। আমি বললুম, চল, কোনো ডাক্তারের কাছেই যাই। আমার কাছে গোটা 8 টাকা আছে। থাক, কাল কি পরশু যাব। চল কিছু খাই। ভালো লাগছে না। তোর ওই 8 টাকাই খরচ করতে পারবি তো? আমার কাছে কিছু নেই কিন্তু। চল, অন্য কেউ আসবার আগে উঠে পড়ি। পরীক্ষিত ক্ষেপে গিয়েছিল। ঘণ্টাখানেকের মধ্যে সব টাকা চেটেপুটে শেষ করে দিল। খালাসিটোলা বন্ধ হয়ে যেতে পরীক্ষিত বলল, চল টালিগঞ্জ শশাঙ্কর কাছে যাই। বেরিয়ে পরীক্ষিত তীরের মতো ছুটে রাস্তা পার হয়ে গেল। আবার লাফাতে লাফাতে ফিরে এসে বলল, আমার শরীর জ্বলছে তাপস। পরীক্ষিতের মাথার চুল খাড়া হয়ে গেছে, চোখ দুটি ছলছল, সারা মুখে শুধু প্রহরীর তলোয়ারের মতো নাকটা জেগে আছে। বুঝলুম ওকে শয়তানে ভর করেছে। বললুম, শশাঙ্কের কাছে কেন? শশাঙ্কর এক বন্ধুর দোকান আছে, মাঝে মাঝে ব্যবস্থা করে খাওয়ায়। চল না, কেন দেরি করছিস? শশাঙ্ক নিরীহ চেহারার একটি বদমাইশির ডিপু। কাতর মুখভঙ্গি করে দুনিয়ার যত খারাপ খারাপ কথা বলে। ভালোই লেখে, কিন্তু ওর নভেল আজ পর্যন্ত পড়ে শেষ করতে পারেনি। পরীক্ষিত বিকট মোটা গলায় শশাঙ্ককে ডেকে নামালো। স্পষ্ট বোঝা গেল শশাঙ্ক লিখছিল, কারণ ওর বিব্রত ও বোকামি ভরা মুখখানা দেখে মনে হল ওর সমস্ত বুদ্ধি এই মুহূর্তে ওর গল্পের নায়কে ধার দিয়েছে। অত্যন্ত আন্তরিকভাবে শশাঙ্ককে জড়িয়ে ধরে পরীক্ষিত বলল, তুই কেমন আছিস শশাঙ্ক? কতদিন তোকে দেখিনি, হঠাৎ বড় দেখতে ইচ্ছে করল তোকে। এবং এই কথা বলার পর হুড়হুড় করে বমি করে দিল ওর গায়ে। পরীক্ষিতকে শশাঙ্কর হাতে সঁপে দিয়ে আমি একা বেরিয়ে এলুম। যতদূর সম্ভব মনে করে করে 13ই এপ্রিল 1961 কথা লিখছি। কিন্তু কি বাদ গেল? হ্যাঁ, ন্যাশনাল লাইব্রেরি থেকে চিরঞ্জীব রায় চৌধুরীর সঙ্গে বেরিয়ে আসবার সময় আমি অশোকের দিকে বিস্মিতভাবে আরেকবার তাকিয়েছিলাম। চোখাচোখি হলো, হঠাৎ মনে হল অশোক কাঁদছে। হায় ঈশ্বর, আজ পর্যন্ত অশোকের রহস্য জানা হল না। তারপর থেকে অশোকের সঙ্গে আজ পর্যন্ত আর দেখা হয়নি। অশোক যে মেয়েটিকে বিয়ে করেছে তাকে আমি কোশমিনকালেও চিনতাম না, সুতরাং সেদিক থেকেও কোনো গণ্ডগোলের কারণ নেই। অশোক, তোর কাছে কবে কি অপরাধ করেছি মনে পড়ে না, তবু কোনো একদিন আমাকে ক্ষমা করিস। 13 এপ্রিলের কথাই বা কেন বেছে নিলাম জানি না। কোনো নতুনত্ব নেই, তবু সেদিন বাড়ি ফেরার পথে যে অনুভব হয়েছিল সেই জন্যই দিনটা মনে আছে। মনে আছে মন্থর পায়ে মেসে ফিরছিলাম। মেসে কেন ফিরব এর কোনো উত্তর জানা ছিল না। যেমন মেস থেকে বেরোবার সময় কোথায় যাচ্ছি জানতুম না। যেন পাশাপাশি দুটো ট্রেন ভয়ঙ্কর বেগে ছুটে চলেছে, যে কোনো একটা জানলা থেকে সম্পূর্ণ গতিহীনতা। কোটি কোটি মাইল দূরে যে নক্ষত্রের আলো এখনো পৃথিবীতে পৌঁছায়নি, বা যে নক্ষত্রের মৃত্যুর সংবাদ এখনো পৃথিবীতে আসেনি, এখনো পরীর চোখের মতো জ্বলছে, যেন আমিও সেই রকম। আমি যে পৃথিবীতে আছি কেউ জানে না। আমার মৃত্যুর পর জানা যাবে আমি পৃথিবীতে জন্মেছিলাম এবং বেঁচেছিলাম। আমি একদিন অল্প বাতাসের মধ্য দিয়ে অন্ধকার ময়দানের পাশ দিয়ে একা হেঁটে গিয়েছিলাম।
আমি এক গাছের তলায় দাঁড়িয়ে পেচ্ছাপ করার সময় সেই গাছটাকে প্রণাম করেছিলাম। আমি একা অন্ধকারে, কেউ শ্রোতা নেই জেনেও আপন মনে একটা গান গেয়েছিলাম। আমার চটি ছিঁড়ে যেতে আমি চটিজোড়া কোলে নিয়ে খালি পায়ে মাটির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে বলেছিলাম, আমি জানি সব দৃশ্যই অদৃশ্য জগতের উল্টো পিঠ। মনে পড়েছিল আমি প্রত্যেক দিন মাথার বালিশ ছাড়া বিছানায় শুই। মেসে ফেরার কথা মনে পড়লেই রামসদয়ের কথা মনে পড়ে। আমার রুমমেট রামসদয় বড় ভালো লোকটা, কিন্তু এমন অপমান করেছিল একদিন। একদিন অনেক রাতে ফিরেছি, রামসদয় জেগেছিল। আমাদের ঘরের পাশেই বাথরুম। বাথরুমে মুখ ধুতে গেছি। সেদিন আমার এমন কিছু নেশা ছিল না, শরীর সুস্থ ছিল। কিন্তু বাথরুমে ঢুকেই আমি চিৎকার করে ভয়ে পিছন ফিরতে গিয়ে পড়ে গেলুম। আমি দেখলুম বাথরুমে একটা মানুষের মুন্ডু ঝোলানো রয়েছে। শরীরহীন একটা মুন্ডু, অভিব্যক্তিহীন, ভাবলেশহীন চোখ, মুখখানা ওরকম নিষ্প্রিয় বলেই বিভৎস। রামসদয় ছুটে এসে ঢোকার আগেই আমি উঠে দাঁড়িয়েছিলাম। ভয়ে আর মুখ ফেরাইনি। জিজ্ঞেস করলাম, ওখানে কি? কি? কিসের মুখ ওটা? আমি এত স্পষ্ট দেখেছিলাম যে সন্দেহ করিনি। রামসদয় আমার কাঁধে হাত দিয়ে বলেছিল, ওহ, এই চলুন, শোবেন চলুন। কার মুখ? কিছু না, আমার দোষেই। আমি ফিরে তাকালাম। তৎক্ষণাৎ ব্যাপারটা বুঝতে পেরে এমন লজ্জা হল। রামসদয় দাড়ি কামাবার জন্য বড় আয়নাটা এনে ঝুলিয়েছিল। বদমাস টেকোটো আর আয়নাটা ঘরে নেয়নি। মাঝরাতে মাতালকে ভয় দেখাবার জন্য বাথরুমে ফাঁদ পেতেছে। রামসদয় আমার হাত ধরে নিয়ে এলো ঘরে। বিছানার চাদরটা ঝেড়ে আমাকে শুইয়ে দিল। আমি সাহিত্যিক বলে লোকটা আমাকে একটু খাতির করে। আলো নিভিয়ে দিই? রামসদয় জিজ্ঞেস করল। তারপর অল্প একটু হেসে বলল, শেষকালে নিজের মুখ দেখেই ভয় পেলেন? শেষ কথাটাই মারাত্মক। দুগালে ৫টা থাপ্পড়ের মতো। লজ্জায় কিংবা ভয়ে অনেকক্ষণ ঘুমোতে পারিনি। নিজের মুখ দেখে ভয় পেয়েছিলাম। আমার নিজের মুখ সবচেয়ে চেনা। ২৯ বছর ধরে যে মুখ দেখছি, দাড়ি কামাবার সময় বা কতবার পানের দোকানের আয়নায় বা ট্যাক্সির কাছে, গ্রুপ ফটোতে লোকে যেমন বলে মেয়েদের চোখের মণিতে, আমার এই মুখচ্ছবি আমি কতবার দেখেছি। তবু চিনতে পারলুম না, ভয় পেলুম। যদিও চোখে এমন কিছু রং ছিল না। এরকম ছেদ দার্শনিক হাহুতাশ কিছুক্ষণ করে আমার ভয় দেখানো মুখখানা বালিশে চেপে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর মাস দুয়েক কোনো স্বপ্ন দেখিনি পর্যন্ত। না, এবার শেষ করা যাক, আর ভালো লাগছে না। তারপর কি হলো সেই রাতে, পরীক্ষিতকে ছেড়ে আসার পর? ও সেই রাত, সেই একা একা অনেকখানি হেঁটে এসেছিলাম। চৌরঙ্গিতে বড় রাস্তা ছেড়ে হেঁটে এলাম মাঠ দিয়ে। একবার পকেটে হাত দিলাম, সিগারেট নেই, কিছুই নেই, শুধুমাত্র একটি ৫ পয়সার ঢেলা পড়ে আছে। আবার সেই জঞ্জাল। কাল সকালে আবার ওই নিয়ে দুশ্চিন্তা। হাসি পেল। বুড়ো আঙুল ও মধ্যমার ওপর পয়সাটা বসিয়ে বেশ জোরে একটা টুসকি মেরে বললুম, যাও সখা, বলো তারে, সে যেন ভোলে না মরে। পয়সাটা ডানা মেলে অন্ধকারে উড়ে গেল। পরক্ষণে নিজের বোকামিতে নিজের আঙুল কামড়ালুম। ৫টা নয়া পয়সা ওড়াবো এমন অবস্থা আছে নাকি আমার? সেটাকে খুঁজতে লাগলুম। অন্ধকার, অন্ধকারে চোখ জ্বলে না। দেশলাইয়ের কাঠি জ্বালাতে লাগলুম। জ্বালতে জ্বালতে এগুচ্ছি, খালি পা কাদায় বসে যাচ্ছে। কবে বৃষ্টি হলো কি জানি। পয়সা খুঁজতে খুঁজতে অনেক দূর চলে এসেছিলাম। হঠাৎ একটা পুকুর, বেশ বড় জলাশয়, চারদিকে মেহেদি গাছের বেড়া দেওয়া। পরিষ্কার জায়গাটা, অল্প জ্যোৎস্নায় ঝকঝক করছে পরিষ্কার জল। এখানে এরকম পুকুর ছিল কোনোদিন তা জানতুম না। চারদিক বাঁধানো, কোথাও এক ছিটে কাদা নেই। পুকুরের চার কোণে ৫টা গাছ। কোথা থেকে হাওয়া এসে ওদের পাতা দোলাচ্ছে, এমন পরিচ্ছন্ন পুষ্করিণী যেন বহুকাল স্বপ্নে দেখেছি। হাত পা এবং জামা প্যান্ট পয়সা খুঁজতে জল কাদায় মাখামাখি হয়ে গিয়েছিল। ইচ্ছে হলো এই পুকুরে ভালো করে ধুয়ে নেই। এমনকি এই পুকুরে স্নান করাও যেতে পারে। একা একা অন্ধকারে সাঁতার কাটতে খুব ভালো লাগল। এগোতে গিয়ে অদৃশ্য কোনো কিছুতে জোর ধাক্কা খেলাম। বেশ শক্ত কোনো কিছুতে মাথা ঠুকে গেল কি। তাকিয়ে দেখলাম কিছু নেই। আশ্চর্য! তবে কি হাওয়ায় ধাক্কা লাগল? ভয় হল। মানুষের মৃত্যুকালে হাওয়া পর্যন্ত কঠিন হয়ে যায় শুনেছি। আবার সামনে হাত বাড়ালাম। ২ হাত কোনো কঠিন অদৃশ্য দেয়ালে ধাক্কা লাগল। নিশায় কি চুর হয়ে আছি নাকি? মাথা ঠান্ডা করে দাঁড়ালুম। আবার হাত বাড়ালুম। সেই অদৃশ্য কঠিন বাধা। এবার বুঝতে পারলুম, কাঁচ বা মাইকা বা শক্ত প্লাস্টিক বা ট্রান্সপারেন্ট কঠিন কিছু দিয়ে জায়গাটা ঘেরা। কি অসম্ভব কাণ্ড! একটু পাশে সরে যেতেই একটা নোটিশ চোখে পড়ল।
রিজার্ভ পন্ড, প্রোহোভকিন্স ইনস্টিটিউট কর্তৃক সংরক্ষিত পুষ্করিণী। এই পুষ্করিণীর পাড়ে বা ১০০ গজের মধ্যে কাহারও বসা বা বিশ্রাম করা নিষেধ। বিষ প্রতিষেধক গবেষণার্থে এখানে জলজ সর্পের চাষ করা হয়। সাবধান, যদি এই সর্পগুলি বিষহীন, কিন্তু ইহাদের সন্ধান দূর দূরান্ত হইতে বিষধর সর্প আসিতে পারে। সম্ভব হইলে এই পথ পার হইবার সময় নিঃশ্বাস বন্ধ করিয়া যাইবেন। জনসাধারণের সহযোগিতা প্রার্থনীয়। অনুমত্যানুসারে। পরে স্তম্ভিত হয়ে গেলুম। কোনো মাতাল বা গেজেলের দলবলের কাণ্ড এসব। বাংলাদেশে কি সাপের অভাব যে চাষ করতে হবে? এরকম এত বড় একটা পুকুর সাইজের কাঁচের জার বসিয়ে রেখেছে এখানে। কলকাতা শহরে প্রত্যেকদিন কেন অসংখ্য লোক সাপের কামড়ে মরে যাচ্ছে এবার বুঝলাম। খবরের কাগজে প্রত্যেক দিনই কলকাতায় সর্পাঘাতে মৃতের খবর থাকে। তার মানে দূর দূরান্ত থেকে এখানে সাপ আসে। কিংবা এমনও হতে পারে পুরোটাই ধাপ্পা। পুরোটাকে সুন্দর রাখবার জন্য এরকম একটা বাজে নোটিশ লটকেছে। আমি কাচের দেয়ালে দেয়ালে হাত দিয়ে পুকুরটার চারপাশে ঘুরে এলাম। কোথা দিয়েও ভেতরে যাওয়া যায় না। বেহুলার বাসর ঘরের চেয়েও শক্ত। চার কোণে ৫টা গাছ হাওয়ায় দুলছে। সমান করে ছাঁটা বুক সমান মেহেদির বেড়া। মার্বেল পাথরে বাঁধানো পাড়, পরিষ্কার জল, ঢেউহীন। মেঘ ভেঙে মাঝে মাঝে চাঁদের আলো। ওখানে অসংখ্য সাপ ও সাপিনী খেলা করছে। ভেতরে ঢোকার অসম্ভব ইচ্ছে হতে লাগল আমার। কাচের দেয়ালে গালটা ছোঁয়ালুম। সাপের গায়ের মতো ঠান্ডা। চুপ করে দাঁড়িয়ে আমি জ্যোৎস্না ও সাপের খেলা দেখতে লাগলুম। অজান্তেই একবার যেন বিড়বিড় করে বললুম, দূর দূরান্ত থেকে আর তো কেউ আসেনি, শুধু আমি একাই এসেছি। কাল অন্য সবাইকে ডেকে ডেকে এনে দেখাতে হবে। এ কথাও মনে পড়ল। হেমকান্তি। প্রিয় বিমলেন্দুবাবু, আপনাকে এই চিঠি লিখছি অনেক ভেবে। ভাবনার পর ক্লান্ত হয়ে শেষ পর্যন্ত, কারণ আর হয়তো আপনাদের সঙ্গে আমার দেখা হবে না। আমি কলকাতা ছেড়ে চলে যাচ্ছি। দেরাদুনে আমার এক আত্মীয় আছেন। প্রথম কিছুদিন তার ওখানে থাকব। তারপর আরও দূরে সরে গিয়ে ইচ্ছে আছে পাহাড় ও জঙ্গলের মধ্যে কোথাও বাকি জীবনটা কাটিয়ে দেব। না, আমার ঈশ্বর দর্শন হয়নি। ঈশ্বরকে জানার তৃষ্ণা জাগেনি। সাধু সন্ন্যাসী হতে চাই না। তবু কোথাও আত্মপরিচয়হীন হয়ে জীবনটা কাটিয়ে দিতে ইচ্ছে হল। এছাড়া আমার অন্য কোনো উপায় নেই। চেনা লোকদের থেকে দূরে একটা অন্য রকমের সম্পূর্ণ নতুন মানুষ হয়ে থাকা যায় কিনা দেখি। আমার যদি বেশি অর্থ বা কিছু উদ্দীপনা থাকত, তাহলে আমি হয়তো ইতালি কিংবা কোনো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে চলে যেতুম। সেখানেও হয়তো অন্য মানুষ হওয়া যেত। কিন্তু তার চেয়ে হিমালয়ের গাড়োয়াল অঞ্চল সহজ মনে হল। এখানে আমার বেঁচে থাকার কোনো স্বাদ পাচ্ছি না। আমার মৃত্যুও খুব মূল্যবান নয়। জানি না আপনি আমার এই চিঠি পড়ে বিরক্ত হবেন কিনা, কিন্তু এই চিঠি আমাকে লিখতে হবে, কারণ আপনাদের বিরুদ্ধে আমার কতগুলি অভিযোগ এই প্রথম আমি জানাতে চাই। আমি আপনাদের মধ্যে গিয়েছিলাম বেঁচে ওঠার জন্য। আপনারা লেখক, আপনারা জীবন সৃষ্টি করছেন। আমি ভেবেছিলুম আপনারা আমার মধ্যেও জীবন এনে দিতে পারবেন। বেঁচে থাকার জন্য আমার খুব বেশি দাবি ছিল না। আমার দরকার ছিল শুধু খানিকটা বিদ্যুতের মতো ঝলক। ঘুমন্ত মানুষের কানের কাছে ডাকাত ডাকাত বলে চেঁচিয়ে উঠলে সে যেমন আচমকা ছিটকে ওঠে, আমিও সেরকম চেয়েছিলুম। আমি আপনাদের মুখের কাছে কান পেতে রাখতাম, কিন্তু আমি জেগে উঠতে পারলুম না তবুও। আপনাকে ঠিক বোঝাতে পারব কিনা জানি না, কিন্তু আমার একটা নতুন মানুষ হওয়া বিষম দরকার, খুবই দরকার ছিল। নইলে সাধারণ সুস্থ মানুষের মধ্যে আমার আর থাকা চলে না। আমি একবার আত্মহত্যা করতে গিয়েছিলাম। তখন আমার বয়স ১৯। আপনাদের সঙ্গে পরিচয়ের আগে। তখন যদি মৃত্যু হতো তাহলেই বোধহয় ছিল ভালো। আমার মনে হয় তাহলে দ্বিতীয়বার বেঁচে থাকা আমার পক্ষে এতটা সমস্যা হতো না। আত্মহত্যার কথা শুনলেই তার কারণটা শুনতে ইচ্ছে হয়। জানি না আপনারও হয় কি না। অবশ্য সে কারণ শুনলে আপনারা এখন হাসবেন। আপনারা আধুনিক লেখক। আমি একটি মেয়েকে ভালোবাসতুম। মনে হতো তাকে না পেলে আমি বাঁচব না। আমি রাত্রে জ্যোৎস্নায় বসে তাকে চিঠি লিখতুম। অনেকদিন মনে আছে, মেয়েটি পাশে বসে আছে আর আমি তাকে চিঠি লিখছি। তার জন্মদিনে
এক শিশি আতর কিনে দিয়েছিলাম। মেয়েটির সঙ্গে দেখা হতো প্রত্যেক দুবেলা। যত না কথা বলতুম তার চেয়ে চিঠি লিখতুম বেশি। চিঠি লিখে ওর ব্লাউজের মধ্যে ঢুকিয়ে দিতুম। বলতুম, তোমাকে ও চিঠি পড়তে হবে না, বুকের মধ্যে লেখা থাক। আমার চিঠির ভাষা তাহলেই তোমার হৃদয়ে পৌঁছে যাবে। 18-19 বছরের কোন ছেলে না বিশ্বাস করে যে বুক মানে হৃদয়, আর হৃদয়ে পৌঁছে যাওয়া মানেই হৃদয়ে গেঁথে যাওয়া? আমি কখনো মেয়েটিকে শরীর দিয়ে ছুঁতে চাইনি। আমি ভাবতুম, আঙুল ছোঁয়ালে বুঝি ফুলের পরাগের মতো ও গা থেকে রং উঠে আসবে। শুধু একদিন ওর দুপা জড়িয়ে ধরেছিলাম। ও কি বলে বালিকাটি চেঁচিয়ে উঠলেও ছাড়িনি। ওর পায়ে আমার মুখ ঘষেছি। বারবার ইচ্ছে হয়েছে আমার চোখে যদি অনেক জল থাকত, আমি চোখের জল দিয়ে ওর পা ধুয়ে দিতাম। আপনি ভয় পাবেন না বিমলেন্দুবাবু, আপনাকে মারি করেলের লেখার মতন কোনো প্রেমের কাহিনী শোনাতে বসিনি। কারণ আজ আমি মেয়েটির নামই ভুলে গেছি। রেনু, রিনা বা রানী যে কোনো একটা হতে পারে। চোখ বুজলে মেয়েটির মুখও মনে পড়ে না। সে ছিল আমার সমবয়সী। হঠাৎ ওর বিয়ে ঠিক হল। মেয়েটি আপত্তি করল না। ছেলেটি ওদের বাড়ি আসত। বেশ ভালো ছেলেটি। আমারও ওকে খুব ভালো লাগত। মেয়েটিকে খুব খুশি মনে হল। আমাকে শেষ চিঠিতে লিখেছিল, তুমি মন খারাপ করো না, ভালো করে পড়াশোনা করো। তুমি এখনো কত ছেলে মানুষ, আমাকে মনে রাখবে তো? এইসব ভেবে দেখুন, এরই জন্য আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম। এ তো প্রতিদিন পৃথিবীতে দুবেলা ঘটছে। আসলে সাঁতার না জেনেও আমি বন্ধুদের সঙ্গে একবার পুরীর সমুদ্রে নেমে অনেক দূর গিয়েছিলাম। আমার আত্মহত্যার চেষ্টাও অনেকটা সেই রকম। জানি না আপনারও ছেলেবেলায় এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা। মেয়েটার বিয়ে হবার পর কিছুদিন আমার কিছু মনে হয়নি, একটু ছোট দুঃখ ছাড়া। তারপর একটা পূর্ণিমা কেটে গেল, একটা অমাবস্যা, আবার পূর্ণিমা। চাঁদের আলোয় চিঠি লেখার কথাও মনে পড়েনি। হঠাৎ একদিন দুপুরবেলা আমার সারা শরীরে যেন আগুন জ্বলে উঠল, যেন প্রত্যেকটি লোমকূপ দিয়ে তাপ বেরোতে লাগল। আমার স্নায়ুমণ্ডলী ও শিরাগুলো দপদপ করতে লাগল অসম্ভব অভিমানে। জীবনে সেই প্রথম ও মাত্র একবার বুঝতে পারলুম কাকে বলে প্যাশন। ইচ্ছে হলো একটা ছুরি হাতে নিয়ে খোলা রাস্তা দিয়ে তখনই ছুটে যাই। প্রেমের ব্যর্থতা মানুষকে বড় অহংকারী করে। তখন কেউ কেউ বিরাট শিল্প সৃষ্টি করতে পারে, বা শিল্পকে ভাঙতে, অর্থাৎ মানুষ খুন বা নিজেকে ভাঙে। আমি শেষেরটা বেছে নিলাম। দুপুরবেলা বাড়িতে শুধু মা আর আমি। আমার দিদি তখন হাসপাতালে। ছাদের ঘরে আমি পাজামাটার নিচের দিকটা কেরোসিনে ভিজিয়ে আগুন জ্বেলে দিয়েছিলাম। ভেবেছিলাম একটা শুকনো গাছের মতো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুড়ে যাব। কিন্তু সত্যিকারের অবস্থা তেমন সহজ নয়। সেই থেকেই আমি রিয়েলিটি অত্যন্ত ঘৃণা করি। প্রথম আগুনের আঁচ গায়ে লাগতেই আমার মনে হল, না না না, অসম্ভব, অসম্ভব। কিন্তু আগুন নেভানো সহজ নয়। দেশলাইয়ের কাঠের খোঁচায় আগুন যে কেউ জ্বালতে পারে আজ, প্রমিথিউসের আত্মদানে। কিন্তু নেভাতে শিখতে হয়। আমি হাত চাপা দিয়ে আগুন নেভাবার চেষ্টা করলুম। হাত ঝলসে গেল। আমি ছুটতে লাগলুম, উদ্ভ্রান্ত। মনে হল 2-1 মিনিটের মধ্যেই আমার জীবন মৃত্যু নির্ভর করছে। কিন্তু আমার বেছে নেবার সময় নেই। আমি ছুটে নিচে নেমে এলুম। আগুন আমাকে তাড়া করে এলো। বস্তুত আগুন আমার সঙ্গী ছিল, দোতলার বারান্দায়। থাক, ওসব আর লিখতে বা মনে করতে আমার ভালো লাগে না। তাছাড়া আমি লেখকও নই। যাই হোক, শেষ পর্যন্ত আমি বেঁচে গেলুম খুবই আশ্চর্যভাবে। সেই বেঁচে ওঠার মতো বিস্ময় আর কিছু নেই আমার কাছে। সেই বেঁচে ওঠা আমাকে চিরকালের মতো হতভম্ব করে দিল। আকস্মিকভাবে বেঁচে ওঠার প্রচণ্ড ধাক্কা আমাকে কিছুদিন ভালো রেখেছিল। মন দিয়েছিলাম পড়াশোনায়। বেশ ছিলাম সাধারণ মানুষ। হাসির কথায় হাসতুম, কখনো ক্রুদ্ধ হয়েছি, কত সময় সাধারণ দুঃখ পেয়েছি। তারপর 4-5 বছর বাদে আমার কাছে ফিরে এলো, এসে কৈফিয়ত দাবি করল। আমি বুঝতে পারলুম এ জীবনটা অতিরিক্ত, এটা ঠিক আমার নয়। মানুষ একটাই জীবন পায়, যেমন ইচ্ছে সেটাকে খরচ করে। কিন্তু আমি পেয়েছি দুটো। একটা আমি নিজের হাতে নষ্ট করতে গিয়েছিলাম, নিশ্চিত নষ্ট হয়েছিল। দোতলার বারান্দা থেকে যখন আমি লাফ দিয়েছিলুম, তখন তো নিশ্চিত মৃত্যুর দিকেই গিয়েছিলুম। আমাকে কখনো খালি গায়ে দেখেননি,
দেখলে শিউরে উঠতেন। আমার দুপা, বুক, পিঠ জুড়ে কালো কালো দাগ। ওরকমভাবে পুড়লে কেউ বাঁচে না। আমি কি করে বেঁচে উঠলুম কে জানে। তাছাড়া আমার মুখে আঁচ লাগেনি বলে আমাকে দেখেও কিছু বোঝা যায় না। অর্থাৎ আমি একবার মরে গেছি। পরে যেটা পেলাম, আমার বাকি জীবন, এটার উপর আমার আর কোনো অধিকার নেই। এমনকি আমি একে নষ্ট করতেও পারি না। যেন আমাকে অন্য লোকের জীবন ধার দেওয়া হয়েছে। এই জীবন নিয়ে আমি কি করে বাঁচব যদি এর ওপর নিজের মতো করে মায়া না পড়ে, যদি পরের জামা পরার মতন সবসময় সাবধানে থাকতে হয়। বেঁচে থাকার মায়া পাবার জন্য আমি চারিদিকে ছুটে গিয়েছিলাম। আমি রাজনীতিতে গিয়েছিলাম, ফিরে আসতে হলো। রাজনৈতিক নেতাদের হওয়া উচিত কবিদের মতো, তার বদলে কবিরাই আমাদের দেশে পলিটিক্স শিখছে। আমি খেলাধুলায় গিয়েছিলাম, ভেবেছিলাম খেলাধুলার মধ্যে তো শরীর ছাড়া কোনো কথা নেই। ওরা অমরত্ব জানে না, ওরা জানে শুধু শারীরিক বেঁচে থাকা। আমি সাঁতার, এমনকি ঘুষোঘুষি শিখতেও গিয়েছিলাম। আমার হলো না, কেননা আমার শরীর কেটে রক্তপাত হলেও আমার ব্যথা লাগত না। মনে পড়ে যেত এই শরীর আমার নয়, আমার নয়। আমার শরীরের সমস্ত ব্যথা আমি আগুন লাগিয়ে একদিন ভোগ করেছি। গান বাজনা করতে গিয়েও মন বসাতে পারিনি। শেষ পর্যন্ত এলাম সাহিত্যে। নিজে কিছু লিখতে শুরু করার আগেই আপনাদের মতো লেখকদের মধ্যে এসে পড়লুম। ভেবেছিলাম শেষ পর্যন্ত বোধহয় আপনাদের মধ্যে এসে আমি বেঁচে যাব। আমার নতুন জীবনের প্রতি মমতা আসবে। কিন্তু আপনারাও আমাকে নিরাশ করলেন বিমলেন্দুবাবু, আমাকে ফিরিয়ে দিলেন। আপনাদের প্রত্যেকের জীবন বিষম স্বার্থপর। জীবনের যে কোনো সুযোগ সুবিধে সম্পর্কেই আপনারা অত্যন্ত সজাগ, কিন্তু আপনাদের রচনা মিথ্যাভাষী। আপনাদের লেখার মধ্যে ঔদাসীন্য, নির্জনতা, এসব ছাড়া আর কিছু নেই। কিন্তু ব্যক্তিগত জীবনে আপনারা কেউ সেরকম নন। আপনারা কে কতক্ষণ একা থাকেন জানি না। সবসময় দেখি হই হুল্লোড়, বান্ধব সভা। আপনারা প্রত্যেকের নিজের নিজের ব্যক্তিগত উপলব্ধির কখন সময় পান? নাকি সেই জন্যই সব অনুভবের কথা বানানো? মৃত্যু, ধ্বংস, নীতিহীনতা, এই হয়ে উঠেছে আপনাদের বিষয়। তাপসবাবুকে দেখেছি, কপালে একটা ব্রেনও উঠতে এত ব্যস্ত হয়ে পড়েন যে ৭ বার ডাক্তারের কাছে ছুটে যান। অথচ তার উপন্যাসের নায়করা উদাসীন, ক্যান্সার বা সিফিলিসের রোগী। আপনিও বিমলবাবু, আপনার কবিতায় মেয়ে পুরুষরা অত আত্মহত্যা করে কেন? অথচ আপনি জীবনে হয়তো সামান্য আত্মত্যাগও করেননি কখনো। আমি জানি মৃত্যু কিরকম, তাই আমি জীবন্ত মানুষ দেখতে চাই। আপনি মৃত্যু সম্বন্ধে কিছুই না জেনে মানুষকে আত্মহত্যায় প্ররোচিত করেছেন। কবিতা হলো এক ধরনের প্রার্থনা। আপনার কবিতা কিসের প্রার্থনা? মৃত্যুর মধ্যে কোনো বৈচিত্র্য নেই, অনেকটা একঘেয়ে। মৃত্যু ৩ রকম ভেবে দেখতে গেলে: আত্মহত্যা, দুর্ঘটনা বা আততায়ী, অথবা বিছানায় শুয়ে নানাজনের চোখের জল দীর্ঘশ্বাসের নিচে। যাবার সময় কেউ কেউ বলে, মা চললুম। এমন নিশ্চিন্ত সেই বলা যে শেষতম যাত্রার আগে যেন সে কিছুই নিতে ভুলে যায়নি, চন্দনের টিপ পর্যন্ত না। আবার কেউ কেউ বাকরুদ্ধ চোখে প্রবলভাবে চেয়ে থাকে, চোখ দিয়ে দুহাত বাড়াতে চায়, যেন তার শেষ অস্তিত্ব চিৎকার করে, যেতে দিও না, আমাকে বাঁচাও। আমি এই মাটির ঘরে বা রাজপ্রাসাদে, করমচার ঝোপের পাশে, জ্যোৎস্নায় আরও কিছুদিন থেকে যেতে চাই। যেতে দিও না, কোথাও যাব না, কোথায় যাব জানি না, এখানে চেনা জিনিসগুলো কিছুই চেনা হয়নি, যেতে দিও না। এই। কিন্তু জীবন বহু রকম, অসংখ্য অসংখ্য। আপনি কখনো বলতে পারবেন না মানুষ এইভাবে বাঁচে, কেননা প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত বেঁচে থাকা সম্পূর্ণ রকম তার নিজের। মাস্তুলের মাথায় বালক ঘুমোয়, সম্রাট অনিদ্রা রোগী। খানিক নিচে মাটি চাপা পড়ার ১৩ দিন পর বেঁচে ফিরে এলো মানুষ। প্রবল পিতৃশোকের মধ্যেও সিগারেট না পেলে মন চঞ্চল হয় কারুর। জানি না মহাশূন্যের রকেটে মানুষগুলো সত্যি কী ভাবে। আমি এসেছিলাম বাঁচতে বিমলেন্দুবাবু, আপনাদের কাছে জীবনের একটা নতুন মুখচ্ছবি পেতে। দেখলুম আপনারাও ভ্রষ্ট এবং জীর্ণ, পোকায় ধরা মৃত্যুবিলাসী, পরীক্ষিত লোভী। তাপস নিজেকে ঠকায়, অবিনাশ নিজেকে চেনে না, আপনিও মিথ্যে আত্মবিশ্বাসী। ক্রমে আমার বুকের ভিতরের মৃত্যু আবার জেগে উঠল। এইভাবে মায়া মমতাহীনভাবে পরের জীবন নিয়ে বেঁচে থাকার মতন কেউ বাঁচতে পারে? আমি আমার শরীরে মরার গন্ধ পেতে লাগলুম। লোকজনের মধ্যে বসতে আমার ভয়। আমি সবার আড়ালে নিজের হাতটা তুলে নাকের কাছে নিয়ে গন্ধ শুকি। কেউ টের পায় না।
কিন্তু আমি গন্ধ পাই, পচা গন্ধ। বুঝতে পারি আমার শরীর পচে যাচ্ছে। একটা আত্মাহীন, মায়াহীন, ভালোবাসাহীন শরীর কখনো বেঁচে থাকতে পারে না। কয়েকদিন আগে একটা জিনিস লক্ষ্য করে আমি শিউরে উঠলুম। সম্প্রতি আমার শরীরে কয়েকটা নতুন তিল উঠেছিল। ঠিক কালো নয়, লালচে বাদামি রঙের। জায়গাগুলো একটু একটু উসখুস করত। একটা তিল একদিন করতে গিয়ে একটা নতুন জিনিস আবিষ্কার করলাম। তিলটা জীবন্ত। বুঝতে পারলেন? তিলটা জীবন্ত। একটু খুঁড়তেই সরে গেল। অবাক হয়ে আরেকবার আঙুল ছোঁয়াতে সেটা আরেকটু সরে গেল। লক্ষ্য করলাম মোটা তিল নয়, একটা পোকা আমার শরীর থেকে জন্মেছে। ক্ষুদে অক্টোপাসের মতো প্রবলভাবে চামড়া আঁকড়ে আছে। সবগুলো তিলই এই। আমি চিৎকার করে উঠেছিলাম। বুঝতে পারলুম আর নয়, আমার শান্তি শেষ হয়েছে। জানি আপনি কি বলবেন বা ডাক্তার কি বলতে পারে ব্যাপারটা শুনে। ও কিছু নয়, এক ধরনের চর্মরোগ। কোন একটা পাউডার লাগালেই সেরে যাবে। জানি সেরে যায়, অন্য লোকের সারে, কিন্তু আমার নয়। আমার এগুলো পচা মাংসে যে পোকা পড়ে তাই। আর এখানে নয়। আমি বুঝতে পারলুম আমি বাঁচতে এসেছিলাম। আপনারা আমাকে দূরে ঠেলে দিলেন। জানি না আমার কোথায় স্থান হবে। আপনাদের হেমকান্তি। মায়া, তোমাকে চিঠি লিখতে গিয়ে আমার হাত কাঁপছে। জানি না এ চিঠি তোমাকে কোনো রকম আঘাত দেবে কিনা। কারণ আমি এটুকু অন্তত জানি নিশ্চিত যে আমি নিজেকে কিছুতেই সম্পূর্ণ বোঝাতে পারব না। তোমাকে কোনো আঘাত দিতে চাই না মায়া। আমি তোমাকে ভালোবাসতে চাই। অন্য কোনো কথা মাথায় এসে জটিল হবার আগেই তোমাকে এ কথা জানালুম। তোমাদের বাড়িতে যাবার তৃতীয় দিনে তুমি আমার সামনে এসে বসেছিলে। আপনার ওটা কিসের বোতাম? চন্দনের? এই বলে তুমি আমার বুকে হাত দিয়ে বোতাম দেখছিলে। সে প্রায় ১ বছর আগে। তখনও তুমি অনেকটা শিশু ছিলে, এমন পূর্ণ যুবতী হওনি। তাই ওই অকপট হাত রেখেছিলে আমার বুকে। আমার বুকের মধ্যে যে হৃৎস্পন্দনের কোনো শব্দ নেই, তাও তুমি টের পাওনি। আমি মাথা নিচু করে নিঃশব্দ ছিলুম। তুমি বললে, আপনি বাইরে কার ওপর রাগ করে এসে এখানে গম্ভীর। একটু পরে তুমি দিদিকে বলেছিলে, ওই ফর্সা লোকটা খুব অহংকারী। আসলে আমি মাথা নিচু করে তোমার পায়ের দিকে দেখছিলুম। কি সুন্দর ঝকঝকে দুটি পা, যেন তুমি আমার স্মৃতির ওপর পা দিয়ে দাঁড়িয়েছিলে। রং লাগাওনি, অথচ প্রত্যেকটি নখে লাল আভা। গোড়ালি একটু ফ্ল্যাট নয়, এক ছিটে ময়লা নেই কোথাও। কতদিন পর আমার বুকে একটি মেয়ের হাত, এ কথাও মনে পড়েনি। তখন কোনো কথার উত্তর দেবার সময় ছিল না। সেই পায়ের দিকে তাকিয়ে আমার মনে হয়েছিল, এই মেয়েটিকে যদি আমি ভালোবাসতে পারি, তবে হয়তো আমি বেঁচে উঠতে পারি আরেকবার। কিন্তু তবু যে কেন আমি শেষ পর্যন্ত মাথা নিচু করেই রইলুম জানি না। ভালোবাসার অনিচ্ছা না বেঁচে থাকার অনিচ্ছা কি জানি। একদিন হঠাৎ তোমাদের ঘরে ঢুকে দেখেছিলুম অবিনাশ তোমার হাত ধরে টানছেন, আর তুমি বলছ, ছাড়ুন ছাড়ুন। আমাকে দেখেই অবিনাশবাবু হাত ছেড়ে দিয়ে যেন কি একটা হাসির কথা বললেন। তোমরা দুজনে হো হো করে হেসে উঠলে। এমন হতে পারে তোমার হাতের মুঠোয় কোনো জিনিস লুকোনো ছিল, অবিনাশবাবু কেড়ে নেবার চেষ্টা করছিলেন, বা হাত ধরে তোমাকে টেনে নিতে চাইছিলেন ওর বুকে। আমাকে দেখে থেমে গেলেন এবং একটু বিব্রত বা দুঃখিত না হয়ে পরবর্তী হাসির কথাগুলো বলেছিলেন। আসলে দুঃখিত হয়েছিলাম আমি, মৃত্যুর চেয়ে বড় দুঃখ। আমার খুব ভালো লেগেছিল ওইরকম প্রবলভাবে টানাটানি ও হাস্য। আমাকে দেখে থেমে যেতেই আমি বিমূঢ় ও লজ্জিত হয়েছিলাম। ফিরে যাবার জন্য এক পা তুলে স্থির হয়ে দাঁড়িয়ে রইলুম। খুব ইচ্ছে হচ্ছিল আবার শুরু হোক, না হয় আমি তোমার হাত ধরে টানি, প্রবলভাবে বুকের ওপর নিয়ে আসি, তোমার হালকা শরীরটা শূন্যে তুলে সোফে নেই, তোমার ঠোঁট থেকে হাসি চলে আসুক আমার ঠোঁটে কিংবা অবিনাশের। হাওয়ায় হুড়ুহুড়ির মধ্যে আমরা তিনজন। অনেকক্ষণ বাদে লক্ষ্য করলুম আমি আমার হাত দুটো পকেট থেকেই বার করিনি। ঘরের মাঝখানে বিকট ভঙ্গিতে দাঁড়িয়ে আছি চুপ করে। ইচ্ছে হলো তখনই ছুটে পালিয়ে যাই। তার বদলে তোমার দিদির হাত থেকে শরবতের গ্লাস নিলুম। আরেক দিনের কথা মনে পড়ে, দোলের দিন। দল বেঁধে সবাই তোমাদের বাড়ি গিয়েছিল। গগনবাবু আমাকে ডেকে নিয়ে গিয়েছিলেন। সেদিনও অবিনাশবাবুকে দেখে চমৎকৃত হয়েছিলাম।
সবাই ছুটোছুটি হুড়োহুড়ি করছে, রঙের স্রোত আর আবিরের ধুলো চারদিকে। কিন্তু আমি যোগ দিতে পারিনি। এক কোণে দাঁড়িয়েছিলাম অস্পৃশ্যের মতো। সবাই সেদিন আমাকে গঞ্জনা দিয়েছিল, আমাকে জোর করে ফেলে দিয়েছিল মাটিতে। তবু পারিনি ওদের মতো খোলা হতে, লাল রঙকে ব্যবহার করতে। আমি এক ফোঁটা আবির বুঝি দিয়েছিলাম সকলকে। সেই প্রথম আমি তোমার কপাল ছুঁয়েছিলাম। কত ব্যর্থ সেই ছোঁয়া! অবিনাশবাবু তোমার সারা মুখ ভরিয়ে অবলীলায় তোমার ব্লাউজের মধ্যে দিয়ে পিঠে হাত ঢুকিয়ে দিলেন, সকলের সামনে তোমার জামার মধ্যে পিঠে অবিনাশের হাত ঘুরতে লাগল। কোনো দ্বিধা নেই, আড়ষ্টতা নেই। আহ, আমার এত আনন্দ হয়েছিল! মানুষকে বেপরোয়া, স্বাধীন, গ্লানিমুক্ত দেখলে আমি তার আত্মা থেকে ফুলের মতন গোপন সৌরভ পাই। আমারও ঐরকম হতে ইচ্ছে হয়। মনে মনে বলি, ঈশ্বর, ঈশ্বর, আমাকে আর একবার বাঁচার সুযোগ দাও। আমাকে ওরকম স্বাভাবিক, জীবন্ত করো। হয় না, আমি পারি না। কেন পারি না, মায়া, তা তোমাকে আর এখন বলা যাবে না। কিছুদিন আগে তোমাদের বাড়িতে সিনেমার টিকিট নিয়ে একটা লটারি হয়েছিল, তোমাদের সঙ্গে কে যাবে তাই নিয়ে। আমার সেদিন খুব মাথা ধরেছিল, খুব মন খারাপও লাগছিল। হঠাৎ আমার ইচ্ছে হলো আমি যাই তোমার সঙ্গে। তাহলে আমার সব রোগ সেরে যাবে। আমি অন্ধকারে তোমার পাশে বসে তোমার যোগ্য হয়ে উঠব। কে যেন একবার আমার নামও বলল। আমি ব্যগ্রভাবে মুখ তুলে তাকালুম। নিঃশব্দে যেতে চাই বললুম। কিন্তু সঙ্গে সঙ্গে সবাই চলে গেল অন্য নামে। আমার প্রার্থীপদ বাতিল হয়ে গেল। যেন আমি উপস্থিত নেই, শুধু একটা নাম মাত্র। একজন উত্থাপন করল, অপরে বাতিল করে দিল। মায়া, সেদিন রাত্রেই আমার মা মারা গিয়েছিলেন। আজও আমি জানি না, তোমার সঙ্গে সিনেমা দেখে তোমাকে আমার সব কথা বলার পর বাড়ি ফিরে যদি দেখতুম মা মারা গেছেন, তাহলে সেটাই ভালো হতো কিনা। তোমার সঙ্গে যেতে না পারার দুঃখ মায়ের মৃত্যুর আঘাতও অনেকটা ম্লান করে দিয়েছিল সেদিন রাত্রের জন্য। আমার মধ্যে শোক বা অনুতাপও জেগে উঠতে পারল না। তোমাকে আজ এ চিঠি লিখছি, কারণ আজ আমি এ শহর ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরব না, এই জেনে। আমার পক্ষে আর স্বাভাবিক মানুষ হওয়া সম্ভব নয় যেন বুঝতে পারছি। এতদিনও যখন পারলুম না, কোথাও দাঁড়াতে পারলুম না, কোথাও দাগ রইল না, ভালোবাসার কথা জানাতে পারিনি, এক লাইন কবিতা লেখা হল না, কিছুই হল না। একটি ব্যর্থতা তোমাদের ছেড়ে চলে যাচ্ছে। তোমাকে ভালোবাসতে চেয়েছিল, কথা তোমাকে আজ জানাবার মধ্যে আমার কোনো আকাঙ্ক্ষা লুকিয়ে নেই। আমার জানাবার উদ্দেশ্য, তোমাকে আমি ভালোবাসতে পারিনি। বড় অদ্ভুত এই ব্যর্থতা। আমাকে কেউ মাথার দিব্যি দেয়নি ভালোবাসতে। আমারই নিজের প্রবল ইচ্ছে হয়েছিল তোমাকে ভালোবাসার। ভালোবাসার ইচ্ছে জেগেছিল শুধু, ভালোবাসা জাগেনি। মনে মনে হাজার কথা বলেছি তোমাকে লক্ষ্য করে, এমনকি ভেবেছি। তোমাকে মুখে বলার সুযোগ না পেলেও একটা চিঠি লেখা অনায়াসেই চলত। আজ যেমন লিখছি, তুমি যদি আমাকে প্রত্যাখ্যান করতে, সেই হতো আমার পরম প্রাপ্তি। সেই আঘাত যদি আমাকে কোনো উত্তেজনা দিত। কিন্তু আমি মিথ্যে কথা লিখতে পারি না। তোমাকে আমি ভালোবাসি, কথা লেখা অসম্ভব আমার পক্ষে। আসলে তোমাকে আমি ভালোবাসতে চেয়েছি, এইটাই সত্যি। এবং তার চেয়েও মর্মান্তিক সত্যি, তোমাকে আমি ভালোবাসতে পারিনি। কথা কি কাউকে জানানো যায়? কিন্তু আজ লিখতে হল, কারণ আজ চলে যাচ্ছি আমি। জীবনে আর হয়তোবা দেখা হবে না। কারুকে কোনো কথা জানাবার ইচ্ছে আজ সত্যিই হল। যদি এ চিঠি তোমাকে কোনো আঘাত দেয় বা অপমান করে, তবে আমার উপর ক্রুদ্ধ হওয়াই উচিত তোমার। তুমি আমাকে মনে রেখো বা সামান্য ভালোবেসো, এ দাবি আমার নেই। তবু তোমার কাছ থেকে কিছু একটা সামান্য পেতে বড় ইচ্ছে করছে, অন্তত রাগ বা ঘৃণা। দিদিকে আমার নমস্কার জানিও। হেমকান্তি রায়চৌধুরী। শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস যুবক যুবতীরা। পড়ছিলাম এর ৬ষ্ঠ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।